সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে। আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। প্রতিদিন চট্টগ্রামের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি। গতকাল শুক্রবার ভোরবেলা আমরা যেটি দেখেছি, প্রচন্ড রকম ঝাঁকুনি দিয়ে ভূমিকম্প হয়েছে এবং এটির প্রভাবে চট্টগ্রামে আজকে যে খবর আমাদের হাতে, দুটি ভবন চট্টগ্রাম শহরে সেগুলো হেলে পড়েছে এবং সেগুলো নিয়ে সিডিএ, ফায়ার সার্ভিস তারা তাদের নানা কর্মতৎপরতা শুরু করেছে যে এগুলো আসলে কি করা হবে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো যে ভূমিকম্পের যে উচ্চ ঝুঁকিতে চট্টগ্রাম আছে এবং এটি নিয়ে যে বেশ চিন্তার কারণ, বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রামে যে বড় বড় উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে সেগুলো নিয়ে অনেক মাথা ব্যথার কারণ, অনেক চিন্তার কারণ যে এগুলো আসলে কি হবে। আরেকটি বিষয় যে বিদ্যমান যে ভবনগুলো রয়েছে সেগুলো ভূমিকম্প সহনীয় কি না, বা ভূমিকম্প সহনীয় না হলে সেগুলোকে কিভাবে ভূমিকম্প সহনীয় করা যায়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি ভূমিকম্প নিয়ে যার অনেক গবেষণা রয়েছে, এগুলো নিয়ে যিনি কাজ করেন। এই চট্টগ্রামের যে ইউএসটিসি আছে, ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি চট্টগ্রাম, এটির মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। জনাব জাহাঙ্গীর আলম, আপনাকে স্বাগত জানাই। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? জি জি। আমরা আলোচনায় যাবার আগে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় এই যে চট্টগ্রামের দুটি ভবন হেলছে, এটি নিয়ে আমাদেরকে একটু জানিয়েছেন, আমরা সেটা একটু দেখে নিচ্ছি। একটি ভবন দেখিয়েছি, তেমনি ভাবে আপনি দেখতেই পাচ্ছেন আমরা যেখানে আছি খাজা রোড এলাকার বাকুলিয়ার আরেকটি ভবন আমরা দেখানোর চেষ্টা করছি, চারতলা ভবন। চারতলা ভবন আরেকটি যে পাশে আরেকটি যে চারতলা ভবন আছে সেই চারতলা ভবনের উপরে কিন্তু আসলে হেলে পড়েছে, কিন্তু পাশে হেলে পড়েছে। কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু আমরা দেখছি যে ফাটলটা আমরা দেখানোর চেষ্টা করছি, সে একেবারে যে ভবনটি হেলে যাওয়ার পরপরে কিন্তু যে ব্যালকনি যেটা রয়েছে সেটা কিন্তু একেবারে কিন্তু ফাটলও দেখা দিয়েছে। সিরিয়ে কর্তৃপক্ষ একটু আগে কিন্তু এসেছেন, তাদের যে একটা টিম তারা এসেছেন, তারা এসে যে এই জায়গাগুলো যেখানে কিন্তু আসলে ভবন হেলে পড়েছে সেই ভবনটি কিন্তু তারা পরিদর্শন করেছেন। পরিদর্শন করে তারা বলছেন কিন্তু তারা আর যে বুয়েট এবং চুয়েটের যে বেশি সংখ্যক টিম আছে তাদেরকে কিন্তু পাঠানো হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। সব মিলিয়ে বলা যায় যে গতকাল ভোরে যে ভূমিকম্পের যে কাঁপুনি, সেই কাঁপুনিতে চট্টগ্রামের কয়েকটা ভবন এইভাবে কিন্তু আসলে হেলে পড়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ ভবন হেলে পড়েছে, নয়ন বড়ুয়া জয় যেমনটি জানিয়েছেন। এটি হচ্ছে গতকাল ভোরে 6.1 মাত্রার যেই ভূমিকম্পটি গোটা বাংলাদেশকে, বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রামকে এবং রাজধানী ঢাকাকে যেভাবে কাঁপিয়েছে, তার ফল হিসেবে আমরা দেখলাম দুটি ভবন হেলে পড়েছে চট্টগ্রামে। এই দুটি ভবন আরো কোথাও এই ধরনের খবর আছে কিনা আসলে আমাদের কাছে জানা নেই, কারণ এরপরে কালকে রাতে একটি আমরা টের পেয়েছি এবং আজকে সকালে আরেকটি টের পাওয়া গেল যে দুটি ভবন এইভাবে কাত হয়ে গেছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলছি যে অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, এর আগেও আপনার সঙ্গে একদিন আমরা কথা বলেছি ভূমিকম্প ঝুঁকি নিয়ে। চট্টগ্রাম আসলে কোন অবস্থায় আছে? আপনারা বলছেন যে উচ্চ ভূমিকম্প ঝুঁকি প্রবণ এলাকা, এবং আপনারা যে গবেষণা বা আপনাদের বক্তব্য যেটি বলেন যে এরকম একটি প্লেটের উপর অবস্থান করছে, যেটি মানে একটি পর্যায়ে আসলে কোনো না কোনো সময় এখানে একটি বড় আকারের ভূমিকম্প হবেই। অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাদের সকলকে শুভ বিকেল। থ্যাংক ইউ আমাকে আজকে আপনাদের সাথে যুক্ত করার জন্য। চট্টগ্রাম বা পুরা বাংলাদেশ যদি আমরা দেখি, পুরা বাংলাদেশের 5টি জায়গা থেকে ভূমিকম্প সৃষ্টি হবে অথবা ভূমিকম্পের উৎস 5টি। 3টে হচ্ছে আমাদের দক্ষিণ চট্টগ্রামে, যেখানে প্লেট বাউন্ডারি 1, প্লেট বাউন্ডারি 2, প্লেট বাউন্ডারি 3, যেখানে মায়ানমার বাংলাদেশ বর্ডার, আবার ইন্ডিয়া মায়ানমার বর্ডার, অথবা বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। এই 3টা জায়গা থেকে আমাদের 7.5 to 8.5 রেক্টার স্কেলের ভূমিকম্প সৃষ্টি হবে। এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আন্ডারে সিডিএমপি, কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের গবেষণার ফসল এটা। এরপরে আরো দুটো আছে, একটা হচ্ছে ময়মনসিংহের একটা, আর একটা হচ্ছে সিলেটের ডাকিফল। এই 5টা জায়গা থেকে আমাদের ভূমিকম্প সৃষ্টি হবে। এখন যদি চট্টগ্রামের অবস্থান আমরা দেখি, যদি আমাদের মায়ানমার বাংলাদেশ বর্ডার ও ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার অথবা ইন্ডিয়া মায়ানমার বর্ডার থেকে যদি 7.5 রেক্টার স্কেলের ভূমিকম্প সৃষ্টি হয়,
তখন কিন্তু প্রথমে আমাদের ট্যুরিজম সিটি কক্সবাজার সেখানে মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য এক্সিস্টিং যে বিল্ডিং গুলো অথবা স্থাপনাগুলো অথবা সেখানে যে ট্যুরিজম ফেসিলিটি গুলি আছে সেগুলো অনতিবিলম্বে আমাদেরকে অ্যাসেসমেন্ট করে ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা নিতে হবে যদি আমাদের ট্যুরিজম সিটিটা সক্রিয় রাখা যায়। এটা আরেকটা হচ্ছে যে ওই মায়ানমার বাংলাদেশ বর্ডার থেকে কিন্তু চট্টগ্রামের দূরত্ব একটু বেশি, সুতরাং চট্টগ্রামে আমাদের 41টা ওয়ার্ড আছে, সেখানে প্রায় 1,80,000 অথবা 2 লক্ষর মতো বিল্ডিং আছে, এক্সিস্টিং বিল্ডিং। সেই বিল্ডিং গুলো দেখা গেছে যে ওই রকম ভূমিকম্প যদি মায়ানমার বাংলাদেশ বর্ডারে হয় তখন আমাদের চট্টগ্রামে প্রায় 1,42,000 থেকে 1,50,000 বিল্ডিং এর বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হবে। সেই বিল্ডিং গুলোর ভিতরে আছে আমাদের সরকারি ভবন, বেসরকারি ভবন, তার ব্যক্তি মালিকানাধীন, প্লাস আমাদের স্কুল আছে, হসপিটাল আছে, চট্টগ্রাম সমুদ্র বন্দর আছে, বিভিন্ন ধরনের শিল্প কারখানা আছে। এখন আমাদের কাজ হবে এই ভবনগুলো যে স্থাপনাগুলো সেগুলো ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা আছে কিনা সেটা আমাদেরকে অনতিবিলম্বে খতিয়ে দেখতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে। যদি আমাদের এটার ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা নাই থাকে তাইলে আমাদেরকে অবশ্যই শক্তি বৃদ্ধি করার প্রকল্প হাতে নিতে হবে। এগুলো হচ্ছে এক্সিস্টিং স্থাপনাগুলো, যেমন গ্যাস লাইন আছে, আমাদের পানির লাইন আছে, ইলেকট্রিসিটি লাইন আছে, পাওয়ার স্টেশন আছে, পাওয়ার ডিস্ট্রিবিউশন লাইন আছে। এগুলো যদি সচল রাখা না যায় ভূমিকম্পর পরে কিন্তু আমাদের অর্থনৈতিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য এগুলোর প্রতি ইমিডিয়েটলি, আমি আগেও বলে আসছি এখনো বলতেছি, এগুলো অ্যাসেসমেন্ট করার জন্য আমাদের বাংলাদেশের পূর্ত মন্ত্রণালয়ের আন্ডারে হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট তারা তাদের ম্যানুয়াল তৈরি করে দিয়েছে, গাইডলাইন কিভাবে একটা স্থাপনা অ্যাসেসমেন্ট করবে ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা আছে কিনা। যদি না থাকে তাহলে কিভাবে তার শক্তি বৃদ্ধি করার প্রকল্প হাতে নেবে তাও একটা গাইডলাইন তারা ওখান থেকে তৈরি করে দিয়েছে। তাহলে আমাদের সম্মানিত প্রকৌশলী, প্ল্যানার, আর্কিটেক্ট যারা আছে, আমরা মাঠে ময়দানে কাজ করে স্থাপনা নিয়ে, তারা ওই সমস্ত গাইডলাইন্স গুলো দেখে বিল্ডিং অথবা স্থাপনার শক্তি বৃদ্ধি করার প্রকল্প হাতে নিতে হবে। আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে চট্টগ্রামে আমরা বেশ কিছু শহরে অনেকগুলো এলাকা আছে যেখানে একেবারেই মানে লাগোয়া খুবই ঘিঞ্জি টাইপের পরিবেশ, ঘরগুলো বিল্ডিং গুলো এমন ভাবে করা হয়েছে। চট্টগ্রাম শহরের উপর আপনাদের কোনো পর্যবেক্ষণ বা কোনো গবেষণা বা চট্টগ্রাম শহর কেন্দ্রিক আছে কিনা বা কোনো পর্যবেক্ষণ আছে কিনা যে এইটি আসলে কোন অবস্থায় আছে, কি হতে পারে, এটার নিরাপত্তা ব্যবস্থাই বা কতটুকু আছে? চট্টগ্রাম শহরে 41টা ওয়ার্ড যদি আমরা দেখি সেখানে প্রায় 2 লক্ষ এক্সিস্টিং বর্তমানে বিল্ডিং অথবা স্থাপনা আছে। সেগুলো কিন্তু যদি 7.5 রেক্টার স্কেলের ভূমিকম্প যদি মায়ানমার বাংলাদেশ বর্ডারে হয় তখন কিন্তু প্রায় 1,50,000 মতো বিল্ডিং ক্ষতিগ্রস্ত হবে। পুরাতন স্কুল বিল্ডিং গুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে যদি শক্তি বৃদ্ধি করা না হয়। হসপিটাল গুলো, ক্লিনিক গুলো ক্ষতিগ্রস্ত হবে। এখন সেগুলো অ্যাসেসমেন্ট করে শক্তি বৃদ্ধি করার প্রকল্প হাতে নিতে হবে, বিশেষ করে আমাদের চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং যে পাওয়ার স্টেশন গুলি আছে সেগুলোর প্রতি অ্যাসেসমেন্ট করে সেগুলো শক্তি বৃদ্ধি করার প্রকল্প হাতে নিতে হবে। যদি না নিই, যদি দেরি করি তাহলে কি হবে, আমাদের সামনে ভিশন হচ্ছে 2030 এবং 2041, সেই ভিশনের উপর কিন্তু মারাত্মক ধরনের আঘাত আসবে যদি ভূমিকম্প আমাদের ক্ষতিগ্রস্ত করে। আর যদি নতুন যে স্থাপনাগুলি আছে, যেমন মায়ানমার বাংলাদেশ বর্ডার থেকে আমাদের মাথারবাড়ি, মহেশখালী যে পোর্ট হচ্ছে সি পোর্ট, এবং সেখানে যে পাওয়ার স্টেশন এবং সেখানে যে উন্নয়নের একটা জোয়ার হচ্ছে, সেখানে যদি আমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 কিন্তু পাবলিশ হয়েছে এবং সেটা গেজেট আকারে প্রকাশিত হয়েছে, সেইভাবে যদি প্রপারলি প্ল্যানিং এবং ডিজাইন করে কনস্ট্রাকশন করা না হয় তাহলে আমাদের দেশের ইকোনমিক সাস্টেইনেবিলিটির উপরে বিরাট আঘাত আসবে। প্লাস
আমাদের যে ভিশন সেই ভিশন আমরা বাধাপ্রাপ্ত হবে। সুতরাং যেই নতুন স্থাপনাগুলো মহেশখালী, মাতারবাড়িতে হচ্ছে এবং দক্ষিণ চট্টগ্রাম হয়ে আমাদের টানেল হয়ে আমাদের মিরসরাই বঙ্গবন্ধু শিল্প নগরী, যেখানে নতুন নতুন ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে, সেই নতুন নতুন ইন্ডাস্ট্রি গুলো যদি জি ভূমিকম্প প্রতিরোধী জি ব্যবস্থা নিয়ে আমরা তৈরি না করি, তাইলে কিন্তু আমাদের ভিশনের উপর আঘাত অধ্যাপক আসবে। যে অধ্যাপক জাহাঙ্গীর আলম, আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছিলাম, তাদের কি প্রস্তুতি আছে একটু শুনে নিই, আমরা সেটি একটু দেখে নিচ্ছি। চট্টগ্রাম শুধু যে ভূমিকম্প প্রবণ এলাকা তা না, চট্টগ্রাম, সিলেট, ঢাকা এগুলাই আমাদের ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে আমরা চিহ্নিত। সেই হিসাবে আমাদের এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যদি আমরা শিকার হই, আমরা উপরওয়ালার কাছে দোয়া করি যে এই ধরনের পরিস্থিতির শিকার হতে যেন না হয়, এই চট্টগ্রামের শান্তিপ্রিয় মানুষ যেন শান্তিতে থাকে। তো যদি ঘটে সেক্ষেত্রে আমাদের কন্টিনজেন্সি প্ল্যান আছে যে কোন এলাকায় ঘটলে কারা মুভ করবে এবং কিভাবে আমরা সেখানে মোকাবেলা করব, এই ধরনের আমাদের কন্টিনজেন্সি প্ল্যান করা আছে। আমাদের এই ধরনের ভূমিকম্পের ক্ষেত্রে যে ক্ষয়ক্ষতিটা দাঁড়ায়, সেক্ষেত্রে কী ধরনের যন্ত্রপাতি আমাদের ব্যবহার করা দরকার সেগুলো আমাদের আছে এবং নিয়মিত আমাদের শুধু যে কর্মচারীরা যে প্রশিক্ষণ গ্রহণ করতেছে তা না, এর পাশাপাশি আমাদের সহায়ক শক্তি হিসাবে এই সমস্ত যারা ভলেন্টিয়ার আছে তাদেরকে আমাদের যে সমস্ত আমরা ইকুইপমেন্ট পাচ্ছি যখন সময় সময়, সেগুলোর সময় তাদেরকে পরিচয় করে দিচ্ছি, তাদেরকে প্রশিক্ষিত করতেছি আমরা। আপনারা জানেন যে বিশেষ করে জাপানে কিন্তু প্রতিনিয়ত ভূমিকম্প হয়, কিন্তু দেখা যাচ্ছে জাপানে যদি ভূমিকম্প হয়, ওনারা জাপান এমন একটা দেশ যে তাদের লোকজন যদি ভূমিকম্প হয় তাহলে বাইরে থেকে তারা ভিতরে, অর্থাৎ তাদের আবাসন স্থল এটাকে নিরাপদ মনে করে, তারা তাদের আবাসন স্থলে ঢুকে পড়ে। আমরা কি বলি? আমরা বলি যে যদি ভূমিকম্প হয় নিরাপদ জায়গায়, আমরা বিপরীত, যে নিরাপদ জায়গায় বাসা থেকে বের হয় নিরাপদ জায়গায় যাওয়ার ক্ষেত্রে। সেখানে আপনার যদি সেটা বহুতল ভবন হয় সেক্ষেত্রে কি করবে, কাঁচা ভবনের ক্ষেত্রে, একতলা ভবনের ক্ষেত্রে, সেমি পাকার ক্ষেত্রে কি করবে, এগুলো আমরা প্রশিক্ষণ দিই। তা আমরা তো জাপানের মতো এত উন্নত হতে পারিনি এখনও, তবে আমরা আমাদের প্রশিক্ষণের মাধ্যমে বা আমাদের যে সমস্ত বহুতল ভবন বা এটা হচ্ছে সেগুলোতে আমাদের যে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড BNBC এটা যেন মানে চলে, এই ব্যাপারে আমাদের দিক থেকে যতটুকু আমরা করণীয় এটা আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা ভূমিকম্প সহায়ক করার জন্য যেহেতু সীমাবদ্ধতা আছে, কাজে একটু সময় লাগবে, কিন্তু পর্যায়ক্রমে যে সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা সাধারণত এগুলা থেকে মূলত আগে অগ্রাধিকার দিয়ে এগুলাকে ভূমিকম্প সহায়ক ভবন হিসেবে করা হচ্ছে আর কি। পর্যায়ক্রমে হয়তো বাকি যেগুলা সেগুলা পর্যায়ক্রমে সরকার সেই ধরনের উদ্যোগ নিচ্ছে, সেগুলো করবে। মূলত মূল বক্তব্য চলে এসেছে, জনাব আনিসুর রহমানের বক্তব্য আমরা শুনছিলাম। তিনি বলছিলেন তাদের যে প্রস্তুতিগুলো আছে বা তাদের যে সক্ষমতা আছে সেটি। অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, আপনার কাছে জানতে চাই, যে প্রসঙ্গে আমরা ছিলাম যে কিছু হলে এই ফায়ার সার্ভিস এবং তারা কিছু ভলান্টিয়ার্স তারা তৈরি করেছেন যদি ভয়াবহ কিছু হয়ে যায়। আপনি যেটি বলছিলেন যে যে বিদ্যমান ভবনগুলো আছে সেগুলোকে ভূমিকম্প সহায়ক করা যায়, সেটি আসলে কিভাবে বা কারা এটি করে দেবেন আসলে? আচ্ছা, আমাদের যে এক্সিস্টিং ভবন আছে প্লাস ভূমিকম্প সহনীয়, জি, ভূমিকম্প সহনীয় করতে হলে আমি বললাম যে অ্যাসেসমেন্ট করতে হবে। অ্যাসেসমেন্ট করার জন্য হাউস বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট একটা গাইডলাইন তৈরি করে দিয়েছে। সেই গাইডলাইন প্রকৌশলী এবং প্ল্যানার, আর্কিটেক্ট তারা যদি ফলো করে তাহলে বিল্ডিং এর অ্যাসেসমেন্ট করতে পারবে। করার পরে আমাদের চট্টগ্রাম শহরের ভবনগুলো তো সিডিএ অনুমোদন দেয়, নতুন যে ভবনগুলো হচ্ছে সেগুলো নিশ্চয়ই ভূমিকম্প সহনীয় হিসেবেই তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে যখন কোন বিল্ডিং এর প্ল্যানের জন্য আমরা জমা দিই সিডিএতে, সিডিআর তাদের কমিটির মাধ্যমে এটা যাচাই বাছাই করে দেখে যে ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থার সবগুলো ডিজাইন ড্রয়িং করা জমা দিল কিনা। যদি জমা দেয় তখন তারা সেটা অ্যাপ্রুভাল দেবে। অ্যাপ্রুভাল দিলেও কিন্তু কাগজে কলমে থেকে যাবে। মাঠে যখন কনস্ট্রাকশনটা করতে যাবে তখন সিডিআর অবশ্যই তদারকি করতে হবে, সুপারভিশন করতে হবে। না হয় একটা আমি প্ল্যান দিলাম, আরেকটা করে ফেললো, সেই জিনিসটা আমাদের নজরে রাখতে হবে। না হয় ভূমিকম্প প্রতিরোধী ব্যবস্থা হবে না। যেমন মাটির পরীক্ষা করতে হবে, ভূমিকম্প সহনীয় বিল্ডিং ডিজাইন করতে হলে মাটির পরীক্ষা করতে হবে, এবং মাটির পরীক্ষাটা যদি সঠিকভাবে করা না হয় তাহলে কিন্তু বিল্ডিং ভূমিকম্প প্রতিরোধী ভাবে ডিজাইন করা যাবে না। আর এটা সবাইকে সচেতন হতে হবে। যেমন ফায়ার ব্রিগেড বলতেছেন যে তারা কর্মী তৈরি করতেছে, কিন্তু সেটার ব্যাপারে প্রতিটা প্রতিষ্ঠানে ফায়ার ড্রিলটা যেন তারা করে। স্কুল, কলেজ, হাসপাতাল, ইউনিভার্সিটি, প্রত্যেকটা জায়গায়, এমনকি শপিং সেন্টারও তারা ফায়ার ড্রিল গুলো যদি করে
তখন ভূমিকম্প হলে তারা কোথায় কোথায় যাবে এবং কি কি পন্থা অবলম্বন করবে সেগুলো জনগণকে সচেতনতা বাড়াইতে হবে এইভাবে। আর যেটা বলা হচ্ছে যে আমি নতুন যদি বিল্ডিং করি তাহলে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 নতুন বিল্ডিং কোড, সেখানে ভূমিকম্প যে লোড গুলো অথবা ধরার কথা সেগুলো কিন্তু এনহ্যান্সড হয়েছে, বেড়ে গেছে। সুতরাং আমি যে কোনো ভবন তৈরি করতে হলে আমাকে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে তৈরি করতে হবে, না হয় আমার ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং ও স্থাপনা তৈরি হবে না। বিশেষ করে ইলেকট্রিসিটি লাইন, পাওয়ার স্টেশন, গ্যাস লাইন, ওয়াটার লাইন, টেলিকমিউনিকেশন লাইন, এই জিনিসগুলো কিন্তু অনতিবিলম্বে অ্যাসেসমেন্ট করে শক্তি বৃদ্ধি করার প্রকল্প হাতে নিতে হবে। এখানে একটা কথা, যে সরকারের বিল্ডিং গুলো সরকার করলো, কর্পোরেশনের বিল্ডিং গুলো কর্পোরেশন করলো, ব্যক্তি মালিকাধীন যে প্রকল্প অথবা স্থাপনা বিল্ডিং গুলি আছে তারা কিন্তু এটা উৎসাহিত ফিল অতটা করবে না, যেটা অন্যান্য দেশে দেখা গেছে। সেই জন্য তারা করলো কি, প্রত্যেকের যদি এরকম প্রকল্প হাতে নেয় তাদের একেবারে অল্প ইন্টারেস্টে সফট লোন দিয়ে দেওয়া হয় অথবা জিরো ইন্টারেস্টে তাদেরকে সফট লোন দিয়ে দেওয়া হয়, তখন তারা উৎসাহিত ফিল করবে যে তার বিল্ডিংটা স্থাপনাটা ভূমিকম্প সহনীয়, সে দ্রুত করে ফেলবে। শেষ প্রশ্ন, আমরা 1 মিনিট সময় পাবো। অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, 6.1 মাত্রার ভূমিকম্প হয়েছে, তাও সেটা আমাদের থেকে মোটামুটি দূরে। কত মাত্রার ভূমিকম্প হলে আপনারা এরকম ধ্বংসযজ্ঞের মানে আশঙ্কা করেন, মানে কেমন হলে? এখন যেমন এবার দেখেন 6.1 রেক্টার স্কেলে ভূমিকম্প হলো, সেটা চট্টগ্রাম থেকে অনেক দূরে। এখানে আজকে একদিন পরে দেখা যাচ্ছে 2টো বিল্ডিং হেলে গেছে। এরকম হয়তো আরো অনেক বিল্ডিং আস্তে আস্তে আমাদের চোখের সামনে আসবে। তো এটা হচ্ছে যে আমাদের মায়ানমার বাংলাদেশ বর্ডারে 7.5 রেক্টার স্কেলে ভূমিকম্প হবে এবং 8ও মাত্রায় ভূমিকম্প হতে পারে। তখন কিন্তু আমরা যদি এখন প্রস্তুতি না নিই, আমাদের সমূহে কিন্তু মহা বিপদ হবে, আমাদের ইকোনমিক্যাল কোলাপস হবে এবং আমরা একটা দুর্যোগে পড়ে যাব। অনেক ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম। এই যে আপনার সতর্কবাণী, গবেষণা, সতর্কবার্তা এবং সচেতন হওয়ার আহ্বান, আশা করি যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বা যারা দেখেছেন, নিশ্চয়ই বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আছেন, আশা করি নিজের জায়গা থেকে সবাই সচেতন হবেন। আপনি যে ভবনে বাস করছেন আর যারা দেখছেন তাদের বলছি, সেই ভবনটি নিরাপদ কিনা, ভূমিকম্প সহনীয় কিনা, না হলে সেটিকে কিভাবে করা যায় সেটির উদ্যোগ নেবেন এবং নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। যেই গবেষণা বা পর্যবেক্ষণ প্রতিবেদন যেগুলো বলা হচ্ছে যে সামনের সময়টি খারাপ এবং এই ছোট ছোট ভূমিকম্প সেটি জানান দিচ্ছে যে ভূমিকম্প হবে এবং বড় আকারের হবে, সেটির জন্য আগে থেকে আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আজকের আয়োজন শেষ করবো। অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, আপনাকে অনেক ধন্যবাদ সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক ভালো থাকবেন। আগামীকাল বিকেল 3টায় অন্য কোনো বিষয়ে কথা হবে।